অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজ আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন আপনাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিচ্ছি। অতিথি হিসেবে যিনি আছেন আমার বাঁদিকে কালীপদ চক্রবর্তী। কালীপদ চক্রবর্তী সম্পর্কে আমার কিছু বলার আছে। আজকে ওনাকে আমরা কবি হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছি, কারণ দীর্ঘদিন ধরে উনি কবিতা চর্চার সঙ্গে যুক্ত। ওনার কবিতার মধ্যে একটা গল্প আছে, একটা স্টোরি আছে। আমি দেখেছি ওনার কবিতা পড়ে, বা বিভিন্ন সময় দীর্ঘদিন ওনার কবিতা পড়েছি। এবং ওনার আরেকটা বিষয় হচ্ছে ওনার সাদামাটাভাবে উনি সহজভাবে কথাগুলোকে প্রকাশ করেছেন। আরেকটা বিষয় কালীপদ চক্রবর্তীর আরেকটা পরিচয় আপনাদের আমার দিতে হবে, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ। উনি কিন্তু দৈনিক বসুমতী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, একটা পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পত্রিকা। এবং সেই পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতার কাজ করেছেন, লেখালেখির কাজ করেছেন। কাজে সাহিত্য প্রীতি, সাহিত্যের প্রতি গভীর অনুরাগ, এগুলো তো তার মধ্যে রয়েছেই, বুঝতেই পারছেন। তো যাই হোক, কালীপদবাবুকে আজকে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি কবি হিসেবে। তো সুতরাং আমরা কালীপদ চক্রবর্তীর কণ্ঠে প্রথম কবিতায় চলে যাই। আচ্ছা, আমি ঠিক এখনের ঘটনা নিয়ে একটা কবিতা। আমার কবিতার নাম হচ্ছে মারছে মানুষ, মরছে মানুষ। বসন্তের পলাশ শুকিয়ে যায়নি এখনো, কৃষ্ণচূড়ারা লাল চাদরে ছেয়ে আছে গাছে। হিংসিকায় যারা জ্বলে পুড়ে মর্মে মরে, মানুষের জীবন জল ভাত তাদের কাছে। বগটুইয়ের পড়া গন্ধ এখন হৃদয় মাঝে, মানবাধিকার নিমজ্জিত ওই ভূমধ্য সাগরে। অবলা নারী আর অবোধ শিশুও পায়নি ছাড়, কিসের জোরে মানুষ এতটা নির্মম হতে পারে। এরপর অনেক দূর দিগন্তে গড়াবে তো জল, তদন্তের নামে চলবে তো চাপান উত্তর। ফিরে তো আর আসবে না সবাই জানে, শাসক বিরোধী সংঘাত চলবে মাসভর। কাগজে কাগজে এখন খবর ছয়লাভ, চলবে তো জল্পনা দিনরাত টিভি ইউটিউবে। তদন্তের রিপোর্ট তৈরি করবে তো সেই হিমঘর, যুগ যুগ ধরে শুধু চুলচেরা বিচার চলবে। এহেন কদর্য হনন আদপে চাইনি আমরা, বগটুই নন্দীগ্রাম নেতাই সুচপুর ছোট আঙারিয়ায়। প্রতিহিংসায় মারছে মানুষ, মরছে মানুষ অজান্তে। মানুষ আমরা সবাই, কারো মনুষ্যত্ব ধুলোয় লুটায়। এক অদ্ভুত আঁধার পৃথিবীকে করেছে গ্রাস, এক বিস্ময় বাতাস বয়ে যায় দিন রাত। এক আকাশ এক সমুদ্র লালসে মত্ত যারা, বাঁচতে শেখেনি তারা লাল পিঁপড়েদের মতো। কবে যে দহনে ছাই হবে ওই বর্বরতাগুলো, কবে যে সেই আনন্দ ধারা বইবে ভুবনে। কবে যে সভ্যতা দরজায় এসে নাড়বে কড়া, সে আশায় ভর করে বাঁচি যাই শুধু দিন গুনে। বাহ! তো কালীপদবাবু, প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কখনো মোমবাতি নিয়ে মিছিলে হাঁটেননি না? না না, আচ্ছা, সেটা কারণ দেখা যাচ্ছে যে মানে মোমবাতি নিয়ে যারা হাঁটে তারা তো এই ধরনের কবিতা লিখবে কম। তো যাই হোক, এই যে আপনার কবিতা একটা সামাজিক, একটা বর্তমানের বার্তা, এবং সত্যি কথাই খুব সহজভাবে বাস্তব কথাগুলো উঠে এসছে। তবে একটা কথা আপনি বলছেন ঠিকই, কিন্তু এই যে বগটুইয়ের ঘটনা উঠে এলো, কিন্তু দেখা যাচ্ছে কি হবে, যারা যাওয়ার তারা তো চলে গেল। এবার লাফালাফি, নাচানাচি, যত কিছুই হোক, হ্যাঁ এই ওই, কিন্তু মানুষগুলো তো চলে গেল, তারা তো আর ফিরে আসবে না। আমাদের তাদের ফিরে আসার কোনো রাস্তা তো নেই আর তাদের কাছে। এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। যাই হোক, আপনার এই বাস্তবতার প্রতিফলন সত্যি একটা ভালো দিক। এবং কবিরা যদি এরকম সরাসরি হাতে তাদের লেখনীতে এই কথাগুলো উঠে আসে, অবশ্যই সমাজ
সচেতন কবি হিসেবে আপনাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, পরবর্তী কবিতায় আসি। কালীপদ চক্রবর্তী দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন এবং মানুষের কথা সহজভাবে ঠাঁই পেয়েছে। খুব সমাজ সচেতন কবি, সামাজিক বার্তাগুলোই বেশি এসছে তার কবিতায়। আমি দেখেছি তার বিভিন্ন বইতে, বিশেষ করে ভাঙা আয়নায় প্রতিবিম্ব বলে যে বইটি বেরিয়েছে, তার কবিতাগুলো আমি বিশেষ করে পড়েছি খুঁটিয়ে। অত্যন্ত মানবদরদী কবি এবং তার প্রতিফলিত লেখাগুলোর মধ্যেই হয়েছে। পরবর্তী কবিতায় আসি। পরবর্তী কবিতা যেটা পড়ব, সেই কবিতাটা সব সময় সত্যি, মানে সব সময়ই, মানে সময়োপযোগী, সব সময়, মানে আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। যে কবিতাগুলো আমরা রবীন্দ্রনাথ, নজরুল বা ওনাদের ক্ষেত্রেও পেয়েছি, অনেক কবিতাই সব আছে ঘটনা সব সময়কারী। হ্যাঁ, কিন্তু মানে আমাদের সব জীবনটাই হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে, জীবন চলছে, এভাবেই চলবে, এর থেকে আমরা বেরোতে পারবো না কোনোদিন। সেই রকমই একটা কবিতা সবার উপরে। এই তো সেদিন শ্যামাপদরা তুলে নিয়ে গিয়ে চাঁদা তুলে বেধড়ক পেটালো মদনকে। অপেক্ষায় থেকে থেকে বছর কয়েক বাদে মদনেরও দিন এলো একদিন। হাতের 5 আঙুলে খামচে ধরে এক রাতে বিছানা থেকে তুলে শ্যামাপদকে দিয়ে এলো ফেলে বেনাঝোপের ধারে নিশ্চিন্দিপুরে। দিন বদলায়, লোকও বদলায়, বদলে যায় দল কিংবা দলের রঙও। পায়ে পায়ে ঘোরে দুর্নীতিটাই রাম, শ্যাম, যদুর আর মদনেরও। সেই কবে থেকে লেলো দেখে আর হাসে, খায় আবার ভেবাচাকা, সবার উপরে ক্ষমতায় সত্য ভাসে। নেতারা মানুষকে মুরগি বানায়, দেয় শুধু ধোঁকা। শুনলেন পরবর্তী কবিতা। এখানে একটা বাস্তব চিত্র উঠে এলো। দেখা যাচ্ছে যে আজকে ক্ষমতার আস্ফালনে যারা বেশি লাফালাফি করেন, অর্থাৎ বিশেষ করে নিচুতলার রাজনৈতিক কর্মীরা, পরবর্তীকালে, কারণ ক্ষমতা তো সবসময় একদিকে থাকে না, আর পরিবর্তন হয়, এবং ক্ষমতায় থাকাকালীন এই উদ্ধত আচরণগুলো করা বা অপরের সঙ্গে খারাপ ব্যবহার করা, এই জিনিসগুলোর ফল কিন্তু একটা পরবর্তীকালে আসে। কিন্তু যারা করেন তারা কিন্তু চিন্তা করেন না যে ভবিষ্যতে কি হতে পারে। এই জায়গাটার মধ্যে এই ধরনের কবিতায় সেই সমস্ত মানুষদের মধ্যে একটু সাবধান বা সজাগ হওয়াটাই ভালো, যে ক্ষমতার বলে বলিয়ান হয়ে যেন যা কিছু না করে বসি, কারণ দিন বদলায়, রঙও বদলায়। সুতরাং সব কিছু চিরকাল এক থাকে না। আপনি যদি একজনকে ভালোবাসতে পারেন, পরবর্তীকালে আপনিও সেই ভালোবাসাটাই পাবেন। যাক, পরবর্তী কবিতায় আসি। পরবর্তী কবিতাটা খুবই লেটেস্ট লেখা হয়েছে, মানে আজকালের মধ্যেই লেখা হয়েছে। তো সেই কবিতাটা হচ্ছে কাছের মানুষ। আমাদের সবাই কাছের মানুষ। আমরা যার সঙ্গে আমাদের সম্পর্ক, হ্যাঁ, যার সঙ্গে চিরদিনের সম্পর্ক, হ্যাঁ, সেই সব মানুষদের নিয়ে অনেক মানুষ ব্যথা পায়, অনেক মানুষ দুঃখে কষ্টে বাঁচে, এবং সেইভাবেই তাকে থাকতে হয়। তো সেই রকম একটা কবিতা, কাছের মানুষ। কাছের মানুষ কষ্ট দেয় খুব, কষ্ট নিয়েই জীবনে বেঁচে থাকা, কষ্টগুলো খুচরো টাকার মতো খেপে খেপে সব যত্নে পুষে রাখা। অন্তর পুড়ে খাক হয় অনলে, মানুষ বলেই সয়ে নিতে হয়, ভুলে গেলেই হয়তো ভালো হতো, এড়াতে পারত এমন হৃদয় ক্ষয়। শিশুকালেই ব্যস্ত কাটে দিন, কেমন সবাই মিলেমিশে থাকা, একটা কিছু নজনেতে খাওয়া, বড় হলেই খায় সে একা একা। পশু পাখি কীট পতঙ্গ যা আছে, সবাই তো যে যার নিয়মে চলে, মানুষ ধরনীর আজব প্রাণী, বাঁচে কেবল ছলে বলে কৌশলে। কাছের মানুষ কষ্ট দেয় খুব, বুকের মাঝে কষ্টের চলাফেরা, মানুষ দুঃখে বাঁচে কষ্ট সয়ে, জীবনে যার কাঁটা তারের বেড়া। আমরা কালীপদ বাবুর এবারের কবিতাও শুনলাম।
তা এবারের কবিতার মধ্যে তো একটা ফিলোসফি আছে, একটা দর্শন আছে, এবং এক্ষেত্রে সমাজ সচেতনতার বার্তা আগের কবিতাগুলোতে যেমন পেয়েছি, এটাও মানবিক সচেতনতার একটা জায়গা আছে, যে কাছের মানুষ বলতে আমরা কাদের বুঝি। এবং কবিরা, কবি ছাড়া জয় বৃথা, আমি সবসময় বলি, কবি কালীপদ চক্রবর্তী তার কবিতায় লিখেছেন কাছের মানুষরাই ব্যথা দেয় বেশি বোধহয়, তাই তো? কিন্তু আবার আমরাই হয়তো কোথাও ধোঁকা খাই, তাদেরকে কাছের বলে মনে করি, কিন্তু আদৌ কি তারা কাছের? অর্থাৎ এই যে সত্যিকারের কাছের মানুষকে চিনতে শেখা, এটার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আর কবিরা তো আরো বেশি বুঝতে পারবেন, তারা তো মানুষকে চিনতে পারেন আরো ভালো। যাই হোক, এই ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে কতগুলো মানে মানুষেরই মধ্যে তো আমি একজন, তো সেখানে মানুষরা এইভাবেই কষ্ট পায়, কষ্ট পেতে হয়, হ্যাঁ, এইটাই চলে আসছে আমাদের চলে জীবনে। আসছে। আবার অনেক ক্ষেত্রে দেখুন, অনেক সময় অনেক ছয়ে নিতেও হয়, কিন্তু অনেকে ভুল বুঝে নিজের জীবন শেষ করে ফেলে নানা রকম। না, সেটা তো করার কোনো প্রশ্নই নেই। সেটার জন্যই আমার কষ্ট পাওয়াটা ঠিক আছে, কিন্তু কষ্ট পেয়ে ভুল ভ্রান্তি করাটাও ঠিক নয়। না, সেটা যেমন করা ঠিক নয়। জীবন মহামূল্যবান, এই জীবনকে মেনে নিতে হয় সবকিছুতেই। সবকিছুতেই মেনে নিতে হয়, এটা যেমন সত্যি, তেমন এই কাছের মানুষ বলতে যে ভাবাটা তো অনেক সময় সঠিক হয়তো কাছের মানুষ ছিল না, কিন্তু বোঝা হয়েছে, তাই ভাবা হয়েছে। তো যাই হোক, এইটা থাকবেই। তবে আবার অনেক ক্ষেত্রে চিপ সেন্টিমেন্টাল হয় অনেকে, যে অন্যের ওপরে এটা আশা বেশি করে ফেলে, অতিরিক্ত আশা, সেক্ষেত্রে তাকে তার মাসুল দিতে হয়। কিন্তু যাই হোক, এই কবিতার একটা গভীরতা আছে, অস্বীকার করার জায়গা নেই। মানে সাদামাটা কথার পরিসরেও এর একটা অন্তর্নিহিত তাৎপর্য অবশ্যই লক্ষণীয়। আমরা পরের কবিতায় আসি। পরের কবিতাটা একটু অন্যরকম। তো পরের কবিতাটা মানে বলবো বলবো করে বলা হয়নি। আচ্ছা, যে কথাটি বলা হয়নি, বলবো বলবো করে আর হয়নি বলা। আজ বলবো কাল বলবো করেই গড়িয়েছে দিন রাত। বলতে গেলে বুক কেঁপেছে, গলায় বড় আড়ষ্টতা, হাত পা যেন থরথর, ওষ্ঠ দুটো নড়ে চড়ে, মনের ভেতর সহস্র ঢেউ, দুটো শালিক ছাড়া আর নেই কেউ। যদিও কেউ দেখেনি, কেউ বোঝেনি, বুঝতে কারো দায় পড়েনি। এর মধ্যে কবে যে এলো দমকা বাতাস, উড়িয়ে নিয়ে চলে গেল কোন সে অচিনপুরে। আকাশ জুড়ে মেঘ ঘনালো, বৃষ্টি এলো, মনের মানুষ রইল পড়ে বুকের ভেতর, ঘরের ভেতর আরও ভেতর ঘরে। চোখে এলো ঝর্ণা ধারা, মনটা বড় উথাল পাতাল, আড়ালে সে চোখ মুছেছে, কেউ দেখেনি, কারো দেখার দায় পড়েনি। বলবো বলবো করে আর হয়নি বলা, আজ বলবো কাল বলবো করেই গড়িয়েছে দিন রাত। যে কথাটা বুকের ভেতর রয়েই গেল, ইচ্ছেটুকুই মরে গেল এক নিমেষে। রোজ নিশীথে সামলানো দায়, চোখের পাতায় কান্না হয়ে ভীষণ অসুখ, কেউ ভোগেনি। যার হয়েছে একলা সে তো সেই ভুগেছে, ভুগতে কারো দায় পড়েনি। আমি শুধু চেয়েছিলাম ভালোবাসতে, দুহাত ভরে হৃদয় জুড়ে মায়া মাখতে, রোজ উঠোনে উঠতে বসতে চোখে রাখতে। আমার চোখের অযুত স্বপ্ন স্বপ্ন হয়ে থেকে গেল, সেসব তো আর কেউ ভাবেনি, কারো ভাবার দায় পড়েনি। আবার কখনো দেখা হলে বলে ফেলব সোজা সাপটা, আমি তোকে ভালোবাসি, কান খুলে তুই শুনে রাখ। যদিও বলবো বলবো করে আর হয়নি বলা, আমি আজ বলবো কাল বলবো করেই গড়িয়েছে দিন রাত। মনে পড়লো কোন কবির লেখা, অনেক কথা বলার ছিল বলা হলো না মোটেই, সকল কথা রইল জমা, জমা রইল ঠোঁটেই। কাকে রে তুই বাসলি ভালো, সেই কি মূর্খতা, এখন শুধু খেলা করে অধীর নীরবতা। এটি লিখেছিলেন, উনি প্রয়াত হয়েছেন খুব অল্প বয়সে, 48 বছর বয়সে, কবি দীপঙ্কর চক্রবর্তী। আপনি তার নাম শুনেছেন কিনা? আচ্ছা, উনি গণতান্ত্রিক লোকশিল্পী সংঘের একজন কবি ছিলেন।
তা আমার ওই কবিতার লাইনগুলো আমার খুব মনে আছে। তো ঘটনা হলো যে এই যে বিষয়টা সেই সেই ধরনের ঘটনাই তো এখানেও রয়েছে, এবং প্রেমের যে কিছু পাওয়া না পাওয়ার যে দ্বন্দ্ব, মনস্তত্ত্বের যে সমস্ত টানা পড়ে, অবশ্যই আজকালকার প্রেম নয়, এখনকার যে প্রেম সেই সস্তা প্রেমের কথা আমি বলছি না, প্রকৃত প্রেমের কবিতা। যাই হোক, খুব ভালো লাগলো, সোজা সাপটা কথায় বলেছেন। আমরা কালীপদ চক্রবর্তীর পরের কবিতায় যাচ্ছি। সকাল থেকে আজকে আমরা কালীপদ চক্রবর্তীর কবিতা শুনি। আজকের ভাবনা আপনাদের কাছে, আজকের ভাবনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভাবনায় কালীপদ চক্রবর্তীকে আমরা এই প্রথম আমাদের আমন্ত্রণে উনি সাড়া দিচ্ছেন। আগেও বলেছি, উনি দৈনিক বসুমতী পত্রিকার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং সাংবাদিকতার পাশাপাশি ওনার লেখালেখি ওখান থেকে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। পরবর্তীকালে বিভিন্ন কবিতার বইয়ের মধ্য দিয়ে উনি আরো প্রস্ফুটিত হয়েছেন, প্রকাশিত হয়েছেন, মানুষের সামনে আস্তে আস্তে ধরা দিচ্ছেন এবং মানুষও তার কবিতার রস আস্বাদন করছে। পরবর্তী কবিতায় আসি। পরবর্তী কবিতা হচ্ছে ওই এই ধরনেরই কবিতা, যে সময়োপযোগী যে ব্যাপারটা চলছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে লেখা। আমরা তোমরা সবাই কি বলতে পারে সঠিক, কেউ কেউ তো করবে কোনো ভুল, তা বলে কি তোমরা করবে কিছু ঠিক, নিরীহ গাছ থেকে ছিঁড়বে অক্লেশে ফুল। জীবনে কি দেখো কি কিছু, দেখেছো কি কোলে মার্কেটের মুটে, মাথার ঘাম পায়ে ফেলে ধর্মের কাছে নিচু, অথচ তোমরা সুযোগ খোঁজো খেতে লুটে পুটে। কোথাও কোনো ইস্যু পেলেই তোমরা ঝাঁপাও, আগুন লাগাও, দাঙ্গা করো, কিংবা সম্পদ নষ্ট, কেই বা তোমাদের পাতলায় দেয় চাগাড়ো, ভালো মন্দ না বুঝে হও যে পথভ্রষ্ট। মানুষ আসে মানুষ যায় নদীর স্রোতের মতো, আমরাও মানুষ তোমরাও মানুষ যখন, কেন তোমরা পুঁতবে জীবনের ক্লেদাক্ত ক্ষত, দাঙ্গা খুন বিস্ফোরণ কিংবা নারী ধর্ষণ। পৃথিবীটাও সুন্দর, জীবনও ঠিক তেমনই, ধর্ম তো আর কাঁচের মতো ঠুনকো নয়, কিছু বললে তাতে তো আর টুকরো টুকরো হয়নি, সহনশীলতা ধর্মেরই মর্ম কথা কয়। এই কবিতার মধ্যেও কালীপদ চক্রবর্তীর নিজস্বতা ফুটে উঠেছে, সরাসরি কথা, এখানে কোনো রাগ ঢাক নেই। কিন্তু একটা জায়গা যে আমরা দেখতে পাই, এই যে গণ আন্দোলন একটা বিষয়, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ, এবং বিরোধী পক্ষদের দ্বারাই কিন্তু এগুলো বেশি হয়। দেখা গেছে সরকারে থাকলে কিন্তু এইসব ভাঙচুর করার প্রয়োজন পড়ে না, কিন্তু বিরোধী পক্ষ সাম্প্রতিককালে আমরা দেখেছি খুব ভাঙচুর হয়ে গেল একটা। হ্যাঁ, কিন্তু মানুষ বিরোধী হলেও তো মানুষ, তাদের মানুষের কথা আগে ভাবতে হবে। মানুষের ক্ষতি, মানে আমাদের যে রাষ্ট্রের ক্ষতি, এই সবগুলো মেনে নেওয়া কিছুতেই যায় না, সে বিরোধী হোক আর শাসক দলই হোক। এইখানে আপনি কবি থেকে সেই আপনার সাংবাদিকতাটা চলে এলো। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আমি অন্তত আমার আমার জীবনে দেখা দিয়ে বলছি, যেটা দেখা যায় যে বিরোধী পক্ষ বেশি করে, এবং তারা বোঝে না যে এই সম্পত্তিটা কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, এবং এগুলো কিন্তু তাদেরও ক্ষতি হচ্ছে, এবং আমাদের পকেটের টাকা দিয়ে আবার সেগুলো পূরণ হচ্ছে। সুতরাং আগের মুহূর্তে দেশের সম্পত্তি ভেঙে ফেললাম, লাভ নেই, কিচ্ছু লাভ নেই। যারা করছে তারা কোনো ধ্বংসাত্মক কাজ ছাড়া কিছুই করছে না। গণ আন্দোলনের অনেক রূপরেখা আছে, সেখানে কিন্তু এই মারামারি করতে হবে, লড়ালড়ি, একই গায়ের জোরে কিছু হয় না, তাহলে মানুষের সাথে আর অন্য জাতির কোনো তফাৎ থাকতো না। যাই হোক, কালীপদবাবু সঠিক দিকগুলোই দিশা দেখাচ্ছেন তার কবিতায়, সেগুলো তুলে ধরছেন প্রশ্নগুলো। এবার পর্দার ওপারে যারা আছেন, যারা কালীপদ চক্রবর্তীর কবিতা আজকের ভাবনায় শুনছেন, তা বিচার করবেন যে উনি যে কথাগুলো বলতে যাচ্ছেন তা কতটা সত্যি আপনারা হারে হারে উপলব্ধি করে থাকেন। আমরা পরের কবিতা যাই। পরের কবিতায় যাওয়ার আগে একটা কবিতায় কবে থেকে এলাম সেটা তো খুব জানা দরকার সকল। আচ্ছা, অবশ্যই। না, এটা আমারও জিজ্ঞাসা করা উচিত ছিল। আপনার
কবিতার আসলে আপনার কবিতা প্রথম থেকে এতটা ভালো লাগছে, আকর্ষণীয় হয়ে উঠছে পরিবেশটা, আমি আর ওর মধ্যে যাওয়ার চেষ্টা করি। আর আপনার কবিতায় কিভাবে আসা? কবিতায় আসা হচ্ছে, আমি তখন ক্লাস 9-10 পড়ি, 9-10 এরকম হবে, 1972 সাল, 10 হবে, ক্লাস 10। তো হায়ার সেকেন্ডারি 73-এ ছিল। আচ্ছা তো 72-এ ওই রকম অরবিন্দের জন্ম শতবর্ষ, আচ্ছা শ্রী শ্রী অরবিন্দের জন্ম শতবর্ষ। তো সেই বছর একটা ম্যাগাজিন বেরোবে, স্কুল ম্যাগাজিন, তাতে যিনি দায়িত্বে ছিলেন তার কাছে আমি পড়তে যেতাম। তিনি বললেন, একটা কবিতা লিখতে পারছি না রে, এই অরবিন্দের জন্মদিন, অরবিন্দকে নিয়ে একটা কবিতা লিখতে পারছি না, তো কি করা যায় ভাবছি। বললাম, স্যার আমি একটা লিখবো। বললেন তিনি যে হ্যাঁ, তুই লিখতে পারিস কবিতা? আমি বললাম, চেষ্টা করে দেখি, লিখতে পারি কি না পারি সেটা না লেখা হলে তো আমি বলতে পারবো না, লিখি। বলে লিখে কত মাসখানেকের মধ্যে আমি দিয়ে দিলাম একটা কবিতা শ্রী অরবিন্দকে নিয়ে। মানে ওনার জন্ম হচ্ছে 15ই আগস্ট। এই 15ই আগস্ট জন্মের দিন থেকে আমাদের যে স্বাধীনতা, এই সময়টা ধরে আমি ওই অরবিন্দকে নিয়ে কবিতাটা লিখলাম, এবং সেটা পুরোপুরি চতুর্দশপদী। আচ্ছা, মানে চতুর্দশপদী কবিতা। সেই চতুর্দশপদী কবিতাটা কিভাবে লিখে ফেলেছিলাম সে এখন আমার ঠিক মনে নেই। আর সেই ওই ধরনের ছিল যে প্রতি পংক্তিতে 14টা করে, 14টা করে ছিল। মধুসূদনের কবিতাগুলো পড়তাম, আগে ভালো লাগতো খুব মধুসূদনের কবিতা। এখনো আমার মধুসূদনের কবিতা এখন মনে আছে, সেই কি কহিলি বাসন্তী পর্বত ছাড়ি বাইরায় যাবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন রোধে, কার হেন সাধ্য যেসে রোধে তার গতি, রাবণ শ্বশুর মেঘনাথ স্বামী, আমি কি লড়াই সখী ভিখারি রাগ হবে। এইসব কবিতাগুলো পড়তাম তখন। ওই কবিতাটা এখন আজকে নেই আপনার কাছে? না, ওই কবিতাটা নেই, তবে ওইটা ওই যখন এটাই হচ্ছে আপনার প্রথম কবিতা লেখার সূচনা। হ্যাঁ, প্রমিলা যখন যাচ্ছিল ওই কবিতাটা, আমার ওই লাইনগুলো আমার একটু মনে আছে। তো সেই সময় পড়তাম, তাই চতুর্দশপদী কবিতা হিসেবে আমি লিখলাম। লেখা দেওয়ার সময় উনি বললেন যে আচ্ছা, আমি তো একটা লাইনও লিখতে পারলাম না, তুই চতুর্দশপদী কবিতা লিখে ফেললি, হ্যাঁ এটা তো বেশ ভালো। তা আমি পড়ে দেখলাম তোর কবিতাটা খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, তো আমি এটা ছাপতে দিচ্ছি, কোনো চিন্তা নেই। সেই স্কুল ম্যাগাজিন আমার কবিতা প্রথম বের হলো। আর প্রথম ছাপার একটা আলাদা আনন্দ থাকে। হ্যাঁ, আনন্দ তো থাকেই, স্কুল ম্যাগাজিনে এরকম একটা কবিতা বেরোলো, হ্যাঁ ঠিক আছে। তারপর থেকে কবিতা থেকে একবারেই কি বলবো, নির্বাসন বলতে পারা যায়, এত বছর বাদে। সেই একবার প্রথমে 79 সালে সাহিত্যিক মৃত্যুঞ্জয় মাতিকে একটা কবিতা লিখে দিয়েছিলাম। যুগান্তর পত্রিকায় তিনি থাকতেন, তাকে দিয়েছিলাম। তিনি বলছেন, তুমি কবিতাও লিখতে পারো? আমি তখন গল্পে চলে এসেছি, গল্প লিখি, হ্যাঁ, এবং গল্পে দিশারি বলে একটা সংস্থা থেকে পুরস্কার পেয়েছিলাম প্রথম গল্পে। তো এইসব প্রেরণাগুলো পেয়েছিলাম কলকাতায় এসে। এক চঞ্চল বন্দ্যোপাধ্যায় বলে একজন গল্পকার ছিল, মানে আমার বন্ধু হিসেবেই তার সঙ্গে আলাপ, এবং বন্ধু হিসেবে। তো সেই চঞ্চল বন্দ্যোপাধ্যায় আমাকে একটু ইন্সপিরেশন জুগিয়েছিল যে তুই গল্প লেখ, গল্প লিখতে পারবি বলে মনে হচ্ছে। সেই থেকে আমি প্রথম গল্প বুঝতে পেরেছি। তারপরে কবিতাও লেখা ওই থেকে চলে আসছে। এখন আমাদের যেটা কথা, আজকে আমাদের তো সময় শেষ হয়ে আসছে, তো একটা কবিতা কি শোনা যাবে অন্তত আজকে? নাকি আলোচনার মধ্যেই থাকবে? আলোচনা না, একটা কবিতা শোনান, বরং কবি হিসেবে আজকে এসছেন, আপনি আরেকটা কবিতা শুনি, কারণ আমাদের সময় খুবই সীমিত, 3-4 মিনিট আছে। বলুন। কবিতা আমার এই অনুষ্ঠানের শেষ কবিতা, বড় একা লাগে। এই যে এখন বড় একা লাগে, আমার আকাশ মেঘে ডেকে গেল, বুকের ভেতর সেই ছটফটানি মন ডেকে নিয়ে গেল তাকে সময়গুলো। বুক
বুকের ভেতর জমাট বিষণ্ণতা, দূরে রাখতে পারি না তো তাকে। হেনা ফুলের গন্ধরা ডেকে বলে, এসো বন্ধু পাতাই তোমার সাথে। কবেই তো সে চলে গেছে ছেড়ে, ব্যস্ত জীবন সমস্ত কোলাহল। বাড়িটা যেন খাঁখা দুপুর সারা বেলা, ঘুম জাগানিয়া রাতটা বড়ই চঞ্চল। যাকে ছাড়া চলে না একদিনও, কি করে বোঝাই অবুঝ মন। চোখের জলে বুক ভিজে যায় শুধু, হাজার মানুষের ভিড়ে আমি থাকি নির্জন। হাজার মানুষের ভিড়ে আমি থাকি নির্জন। হাজার মানুষের ভিড়ে আমি থাকি নির্জন। কিন্তু একটা কথা কালীপদ বাবু, আপনার কবিতা তো খুব ভালো লাগলো, বড় একা লাগে। সে আর গানেও পেয়েছি বড় একা লাগে, ওই যে কি যেন মেঘেরও খেলা মানে আধুনিক গানে। যাই হোক, এই যে বড় একা লাগা, কিন্তু একাকিত্বেরও কি একটা আলাদা আনন্দ নেই? নাহলে কি এই কবিতা বেরোতো? হ্যাঁ, কি বলুন সেটা? সে তো বটেই, হুম, সে তো বটেই, এটা নিয়েই তো বেঁচে থাকা। হ্যাঁ, কারণ আপনি যে বলেন যে মানে হাজার হাজার লোকের থেকে আপনি দূরে আছেন, মানে কলরবের মধ্য থেকে। এই এই যে এটা কি ঠিক এই একা থাকতে জানার মধ্যে একটা আনন্দ আছে অবশ্যই। নিশ্চয়ই। আর তারপরে দেখুন, আপনারা কবি মানুষ, কবিদের একটা আলাদা জগৎ, আলাদা চিন্তা, আলাদা চেতনা। এমনকি আমরা যাদেরকে কবিদের কবি বলি, যাকে জীবনানন্দ দাশ, তিনি তো একা থাকতেই ভালোবাসতেন বেশি। এবং তার বোধ কবিতায় আমরা দেখেছি কিভাবে তিনি এক্সপ্রেস করেছেন নিজেকে। তো আপনারা এর মধ্য দিয়ে তো জন্ম নিয়েছে আপনার লেখাগুলো। তো আগামী দিনে আপনার কি ইচ্ছে? কবিতা কি আরো লিখবেন, আরো নতুন? প্রতিদিনই লেখা হচ্ছে, চলছে। তো সেটা। তবে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো, আমি অনুষ্ঠানের পরিচালক হিসেবে বলি, যে আপনার লেখার মধ্যে যে এই যে বর্তমান সময়টা যত উঠে আসছে না, আমার মনে হয় মানে এই লেখা বর্তমান সময়কে নিয়ে যত হবে আর যত নিরপেক্ষ ভাবে হবে, অর্থাৎ কোনো পক্ষপাতিত্ব নেই, ইস্যুভিত্তিক লেখা, কোনো দলমত নির্বিশেষের দরকার নেই, যেটা খারাপ মনে হয় সেটা সরাসরি তুলে ধরা। আমার মনে হয় আপনার কবিতা আরো জনপ্রিয়তা তাদের পাবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি কি মনে করছেন জানি না। আমি মনে করি যে আমার কবিতা বা গল্প, বিশেষ করে গল্প লেখায় যে আমার সাফল্য, সেটা আমি একজনের কাছ থেকে পেয়েছি। সেটা একজন একজনকে আমি অনুশোচনার মধ্যে তাকে সারা জীবন আমি ভুগিয়েছি। সেই ঘটনা হচ্ছে একজন গ্রামের সাত্ত্বিক এবং মাস্টার মশাই। তিনি খুবই সাত্ত্বিক ছিলেন এবং সবাই তাকে পুজো করতো প্রায়, মানে কেউ নমস্কার করে ঢুকতো না, না ঢুকে যায়নি, আবার কেউ যাওয়ার সময় নমস্কার করেই গেছে, হ্যাঁ, এমনি যায়নি। যাই হোক, আমরা তবে তাকে মোটামুটি গল্পটা লিখে সে একটা কাজ করেছিল, একটা লোকের জমি দিয়েছিল বিনা রেসিটে, কিন্তু পরবর্তীকালে সেই জমি সে দখল করে নিয়েছিল এবং নানা গ্রামের নানা সব পাষণ্ডদের নিয়ে। যাই হোক, এইটা একটা আপনার গল্পের প্লট বা সেটা একটা বিষয় জানা গেল সেই বিষয়টা। কিন্তু কথা হচ্ছে পরে যে স্বীকার করেছে সে আমার কাছেই স্বীকার করেছে, এটা আমি তোর কাছে দাঁড়াতে পারলাম না। যাই হোক, এটা আপনার হৃদয়ের একটা বেদনার দিক। তো যাই হোক, আজকে আমরা কবি কালীপদ চক্রবর্তীকে পেলাম। উনি গল্প লেখেন, এটা সত্যি, কিন্তু সামাজিক পরিচিত অবশ্যই কবি হিসেবে, এটা আপনি যতই বলুন কবি হিসেবে ওনার পরিচিতি। যাই হোক, আজকের মতো কবি কালীপদ চক্রবর্তীকে নিয়ে আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো যাবার আগে প্রতিদিন বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণ